সূর্যদা আমাকে ফোন করে বলে, রাজন এই কেসটা হ্যান্ডেল কর, কথা বলে কি হয়েছে না হয়েছে জানা। আমি ঠিক আছে কথা বলছি, ফোন করলাম। আমি নাম নিচ্ছি না, ওনা যাদবপুরের দিকেই বাড়ি। সূর্যদাকে ফোন করে যে আমার পিঠটা পুরো যেন কেউ ফালা করে দিয়েছে, 3টে আঙুলে আঁচড়ে দিয়েছে। যেদিনকে আমাদের যাওয়ার কথা, মানে ধরো আজকে ফোন করেছে আমরা কালকে যাবো, তো কালকে যাব সকালবেলায় ওনার ওয়াইফ কোনো একটা কারণে, একদম নমিনাল কারণ, ওনার এখানে কামড়ে মাংস যে গার্লফ্রেন্ড যে ছিলেন, তো উনি ওনার বয়ফ্রেন্ডকে বলছেন যে ইয়াকি মেরি, যে আমি যখন থাকবো না, আমি যখন মারা যাব, তখন কিন্তু তুই ইনভেস্টিগেশন করতে আসবি আমার বাড়িতে। আপনাদের সবথেকে প্রিয় ইউটিউব চ্যানেল মেডিটেলিজেন্টে আপনাদেরকে স্বাগত। আমি সুপর্ণা মিশ্র। আজকে আবার চলে এসেছি কিছু ঘটনা নিয়ে, যেটা শিহরণ জাগিয়ে তুলবে আপনাদের। সেই ঘটনাটা পুরোটাই ভৌতিক এবং আপনাদের খুব চেনা আমাদের ইউপিএস টিমের মেম্বার রাজেন্দা আমাদের সাথে আছেন। তো উনি নিজের চোখে দেখা ঘটনাগুলো আমাদের সাথে আজকে শেয়ার করবেন। সরাসরি চলে যাচ্ছি রাজেন্দার কাছে। সত্যটা ভয়ঙ্কর। কেমন আছেন? ভাই ভালো চলছে। তারপর কিরকম আপনাদের এই ইউপিএস এর যে আপনাদের প্রজেক্ট কি করে হয়, বা কিছু ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। ঘটনা তো শেয়ার করবো, তার সঙ্গে একটু বলে দিই আমাদের ইউপিএস টিম মানে আর্জেন্ট প্যারানর্মাল সলিউশন আমাদের টিমের নাম। ওকে। তো এই টিমটা বানানোর পেছনে কিছু কারণ আছে, যেটা দর্শকদেরও জানা উচিত, অনেকেই জানেন। মেন জিনিস হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত স্ক্যাম শুরু হয়েছে, তন্ত্র নিয়ে বলো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে বলো, এটাকে মেন ভয়ের ব্যবসা বানিয়ে দিয়েছে। একদমই। তো সেই কারণে আর মেনলি আমাদের এই টিমটা করা, যাতে লোকেদের আমরা হেল্প করতে পারি। খুবই ন্যূনতম একটা চার্জেস আমরা নিই, যেটা না বললেই নয়, সেইটুকুই আমরা চার্জেস নিই। সেখান থেকে লোকেদের যাতে হেল্প হয়, আশা করছি এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে আর তোমাদের সবার ভালোবাসায় আমরা সেই হেল্পটা করতে পারছি। এখনো অবধি যতগুলো কেস হয়েছে, মানে ফোরকাস্ট করেছি আমরা 29 কেস। আচ্ছা। তো 29টি এখনো অবধি সলভড, কোনোরকম কোনো প্রবলেম হয়নি এখনো। ওকে। এটা ভগবানের আশীর্বাদ। আপনারা হয়তো জানবেন যে এই টিমে যিনি আছেন সূর্যদা আপনাদের সবার খুব প্রিয়। সূর্যদারই একজন সহযোগী, মানে ওনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন রাজেন্দা। একদম সূর্যদার জন্যই এই টিমটা করা। একদম। আর এই টিমটা সূর্যদা রেডি করেছিল 2014 সালে ফার্স্ট। তখন কি উনি একা করতেন? না, তো হ্যাঁ, তার আগে একা করতেন। 2012 সাল থেকে উনি এই লাইনে আছেন, অ্যাক্টিভিটি করেন, ইনভেস্টিগেশন করেন। আর 2014 সালে আমাদের ফার্স্ট টিম তৈরি হয়। ভালো মতো কাজ চলছিল, অনেক কেস তখন সলভ হয়েছে। আর তখন এত ইউটিউব, এত ফেসবুক চলন ছিল না, তো সেই কারণে সেই সময় অত হয়তো ভিডিও আমরা করতে পারিনি মানে নেই তখনকার ভিডিও। তখনকার আমাদের টিমে একটাই প্রবলেম হয়েছিল, যেটা আমাদের সেই সময় 6জন মেম্বার ছিল টিমে। কোনো একটা কারণে একটা কেস সলভ করে যখন আমরা আসছিলাম, ওটা খুব বাজে রকম কেস ছিল। তো ওটা যখন সলভ করে আসছিল, তার মধ্যে আমাদের টিম থেকে 2জনের অ্যাক্সিডেন্ট হয়, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এটা আমাদের খবরের কাগজেও এসেছিল, আমি নাম নিচ্ছি না তাদের। তো সেই অ্যাক্সিডেন্টটা সূর্যদার খুব কাছের বন্ধু ছিল, তারা জীবিত না মৃত, দুজনেই স্পট ডেড হয়ে গেছিল ওখানে। মানে এতটাই ব্রুটালি ওনারা মারা গেছিলেন, মানে ওনাদের বলতে পারো রোডের সঙ্গে পুরো স্ম্যাশ হয়ে গেছিলেন। তো সেই কারণে সেই সময় সূর্যদা টিমটা অফ করে, মানে একটা মেন্টালি উইক হয়ে গেছিলেন উনি। তো ওই কারণে বলেইছিল যে আমি আর টিম করব না। দেন আবার একটা টিম তৈরি হয়। যতই হোক, একটা যখন এই নিয়ে কাজ করছি না, একজনে টিম হয় না এই কাজ, মিনিমাম 2-3 জন লাগবেই। তো সেই সময় একটা টিম আমাদের তৈরি হয়। ওটা তখন ছিল 2018-এ। 13 এই 14 যখন ওই টিমটা ফার্স্ট ড্রপ আউট হয়, 2015-এ ড্রপ আউট হয় ওটা, 14-এ রেডি হয়, 15-এ ড্রপ আউট হয়। 16-17 সূর্য নিজে করতো, কাউকে অ্যাটাচ করেনি ওখানে। দেন 2018-এ আবার একটা টিম সূর্য তৈরি করে, অনেকে রিকোয়েস্টে তৈরি করে যে আরেকবার ট্রাই করে দেখি। ঠিকঠাক করে কাজ চলছিল। ঠিক ওই সময়ও 2020-তে 2 বছর আমরা কাজ করেছিলাম ঠিকঠাক করে। 2020-তে আবার সেম জিনিস, একজনের ডেথ হয়। মানে ওনারা ছিলেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলেন, কোনো একটা কারণে
ওনাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, বা আমরা একটা জায়গায় মিট আপ করি, মাসে একটা আমাদের মিট আপ হয়, টিম মিট আপ যেটা। হুম। তো ওখানে আড্ডা গল্প আর কি এরম হচ্ছে, হতে হতে যে গার্লফ্রেন্ড যে ছিলেন, হুম। তো উনি ওনার বয়ফ্রেন্ডকে বলছেন যে ইয়াকি মেরি, যে আমি যখন থাকবো না, আমি যখন মারা যাব, হুম। তখন কিন্তু তুই ইনভেস্টিগেশন করতে আসবি আমার বাড়িতে। এটা মনে হয় আমি শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, সূর্যদা অনেক জায়গায় বলেওছে এটা। যেটা বলেছে, হ্যাঁ আপনি বললেন যখন আমার হঠাৎ করে মনে একদম পড়ে গেল। একদম এটা বলেছে। হ্যাঁ। তো সেই সময় বলেছিল যে আমি যখন মারা যাব তুই ইনভেস্টিগেশন করতে আসবি। হুম। তো সামাও কোনো কারণে হুম। তার ঠিক 2 দিন পর বা 3 দিন পরে ওনার একটা ঝামেলা হয় ওখানে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হুম। ব্রেকআপ পজিশন অবধি চলে যায়। হুম। তো দেন উনি সুসাইড করেন। আচ্ছা। তো ওনারও নাম আমি নেব না, কারোরই নাম এখানে আমরা নেব না। তো কোইন্সিডেন্টলি ওখানে ওনার বাবা যে ছিলেন, উনি সূর্যদার সঙ্গে কন্ট্যাক্ট করেন বা আসতে বলেন যে এরম এরম ব্যাপার, আসো। গেছিল, আর সেই সময় কোইন্সিডেন্টলি তার যে বয়ফ্রেন্ড ছিলেন হুম। যেত না, কোনো প্ল্যান ছিল না ওখানে যাওয়ার, কিন্তু কোনো একটা কাজে যখন সব মেম্বাররা মানে বলতে পারো নেই, বিজি, তো ওকেই নিয়ে যাওয়া হয়েছিল তখন। কোইন্সিডেন্টলি ওইটাই যেটা বলেছিল সেটাই চলে এসেছে সামনে। তো সেই জিনিসটা করার পর সূর্যদা ওইখানেই ড্রপ আউট করে, যে কষ্টটা হয়েছিল। তো তখন থেকে সূর্যদা আর কোনো টিম করেনি। এইটা কিন্তু একটা কোইন্সিডেন্সও বলা যেতে পারে, কারণ দেখুন এই যে আজকে রাহুল অনুদয় একদম। উনি একটা লিখেছিলেন প্যারাগ্রাফ 42-এই তো যাওয়ার সময় নয়, জল থেকে উঠেছি, একদম 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 পারফেক্ট মিলে গেছে কিন্তু কথাটা। হতেই মানে পারে। এটা কি কোইন্সিডেন্স নাকি দেখো, কিছু এটা আমরা intuition ওইভাবে থাকে? বলতে পারি না, যেহেতু আমরা তো নেগেটিভ জিনিস নিয়ে কাজ করছি, হুম। তো আমাদের মোটিভটা ওই দিকেই যায়। কেননা দেখো, একটা জিনিস কি, এটা আমি বলবো, এই টপিকটা শেষ করে আমি আসছি। হুম। তখন সূর্যদা ওইটা টিম ব্রেক আউট করে দেয়, মানে ব্রেক করে দেয়। হুম। দেন 2021-22 করোনার টাইমটাতেও সূর্যদা সোলো করতো, মানে আচ্ছা, নিজে একাই একা। একা করতো, কাউকে নিত না, কোনো টিম করে উনি, আর কোনো পরিকল্পনাও ছিল না। ফার্স্ট, এটা আমি এইখানেই তোমাদের চ্যানেলের থ্রুয়ে বলবো, সূর্যদা ফার্স্ট আমি একটা পডকাস্ট দেখি, তো ওনার খুব আমি ফ্যান হয়ে যাই বলতে পারো, না, ফ্যানই আমি ওনার। প্রথম থেকে আজ অব্দি হয়তো ওনার কোনো পডকাস্ট আমি মিস করিনি, এখনো টিল নাও একসঙ্গে কাজ করি, উনি আমার দাদার মতো। তো সামনে থেকে তো ঘটনা শুনি, ক্যামেরাতেও আলাদা রকম একটা রোমাঞ্চ আসে। তো 2022 সাল থেকে আমি ওনাকে মেসেজ করি যে সূর্যদা, আমি আবার তোমার টিম জয়েন করতে চাই। তখন তো টিম হয় নেই, ও বলেছিল আমি টিম বানাবো না এখন, যখন যদি কোনোদিন বানাই তোর সঙ্গে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কিউরিসিটি আমার ছোট থেকেই ছিল। দেন 2023 এলো, 2023 আবার মেসেজ করি যে আমি এবার টিম জয়েন করবোই, তুমি যাই বলে দাও। তখন সূর্যদা আমাকে এই জিনিসগুলো বলেছিল যে এই জিনিস হয়ে গেছে, দেখ আমি এখন টিম বানাবো না। কেন, দেখ এই 2বার চান্স যখন আমার পেয়েছিলাম, বা 2বার চান্সই এরকম বিফল হয়েছে, তো আমরা করতে চাই না আর। তো আমি নর্মালি আছি, তুই তোর মতো কাজ শুরু কর, তোকে আমি শিখিয়ে দেবো, বাট তুই তোর মতো কর, আমি আমার মতো করবো। বললাম না, করলে দুজনে একসঙ্গে করবো। দেন সূর্যদা বলে অনেক বুঝিয়েছে, যেগুলো আমাদের মেন বলতে পারো, এই কাজ নিয়ে করলে, এইসব জিনিস নিয়ে কাজ করলে কি হতে পারে, অনেক কিছু বুঝিয়েছে, আমি শুনিনি তখন। দেন সূর্যদাকে বলি তোমরা করো, আমরা আরো 2-3 জন ছিলাম, আমি আমার ওয়াইফ একসঙ্গেই কাজ করি। তো তার সঙ্গে সূর্যদার সঙ্গে আর একজনও তখন কন্ট্যাক্ট করেছিল, সে হচ্ছে বৃষ্টি, ও নাম আমি নিলাম এখনো। তো আমরা 3 জন ফার্স্ট স্টার্ট হয়, দেন ওখানে টিম রেডি হয় আস্তে আস্তে, অনেকেই আছে, দেবলিনা ফেবলিনা অনেকেই আছে। তো সূর্যদা একটা কথাই বলেছিল, দেখ আমি আর কিন্তু এই জিনিসটা আমি আর সহ্য করতে পারবো না, এতটা আমরা ক্লোজ হয়ে গেছি এখন, আমরা অ্যাজ এ টিম মেম্বার কিন্তু কাজ করি না, আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে কাজ করি, পুরোপুরি ফ্যামিলি আমরা। তো তখন বলেছিল এটা যেন আর না হয়, ভগবানকেও ডাকি। আর আই থিঙ্ক আমাদের টিমে যতজন আছে সবার মধ্যে কিছু না কিছু স্পিরিচুয়াল পাওয়ার আছে। আর আমি বলতে মানে মা কালীকে খুব মানি, উনি আমার মা, তো ওনাকে মাথায় রেখে আমরা এই টিমের কাজ করি। আপাতত ভগবানের আশীর্বাদে আর সবার ভালোবাসায় কাজ তো এখনো অব্দি সফল হয়েছে। তো আমার এখনো আজকে তোমার সঙ্গে যে আমি পডকাস্ট করছি, 2 রাত্রির আমাদের কোনো ঘুম নেই, আজকে নিয়ে 3 রাত্রির হবে। তো চলছে এইভাবে কাজ, মানে 2 রাত্রি কেস চলছে। এখনো যাবো, এখান থেকে বেরিয়ে সোদপুর বেরোবো। তো ফুল নাইটই আজকে ইনভেস্টিগেশন আছে, করে আজকে দেখা যাক, এইভাবেই আমরা এগোবো। নিশ্চয়ই। তো এইগুলোর মধ্যেই একটা কোনো কেস যদি তুলে ধরো। এর মধ্যে একটা কেস বলতে এখন যেটা মনে আসছে, মানে একটু বলবো না, ভালোই ভয়ের, যেটা এখনো আমরা সেটা নিয়ে সাফার করছি।
সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে, মানে ধরো আজ থেকে 1 মাস হয়ে গেল, আমরা যাদবপুরের দিকে একবার গেছিলাম। তো হঠাৎ একটা ফোন আসে আমাদের ফোনে, না সূর্যদার ফোন এসেছিল যে আমরা খুব প্রবলেমে আছি, তো আপনারা একটু আসুন আমাদের। অনেক প্রবলেমটা বলেছিল, ওটা আমি বলছি কি হয়েছিল। তো সূর্যদা আমাকে ফোন করে বলে, রাজন এই কেসটা হ্যান্ডেল কর, কথা বল আগে কি হয়েছে না হয়েছে জান আগে। আমি ঠিক আছে, আমি কথা বলছি। ফোন করলো, আমি নাম নিচ্ছি না ওনার, যাদবপুরের দিকেই বাড়ি। তো উনি একজন প্রমোটার, ওকে, ঠিক আছে, ভালো লেভেলের প্রমোটার। উনি থাকতেন, চলো আমরা ধরে নিচ্ছি দুর্গাপুরের দিকে থাকতেন। আসানসোল দুর্গাপুর? হ্যাঁ, আসানসোল দুর্গাপুরের দিকে থাকতেন। আমি জায়গাটার নাম নিচ্ছি, ধরে নিলাম আমরা আসানসোল দুর্গাপুর থাকি, এখানে থাকতেন। তো ওনাদের এখানে বাড়ি আছে, 3 তলা, 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনে বাড়ি। উনি বলছেন যে আমি যখন রাত্রিরে ঘুমোই, উনি হাজবেন্ড আর ওয়াইফ থাকতেন। তো ওয়াইফ মেনলি ফিল করে যে ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, বা ওনার আশেপাশে কেউ ঘুরছে, ওর খাটটাকে রাউন্ড করে এরকম কেউ ঘুরছে, উনি স্পষ্ট ফিল করছেন। প্রথম দিকে এটা শুরু হয়েছিল, ওনার ওয়াইফ। ওকে। দেন ওটা আস্তে আস্তে বাড়তে থাকে, ছাদে আওয়াজ পায়, কেউ দৌড়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পায় না ওনার। ফার্স্ট ওটা দিয়ে শুরু হয়, আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়তে থাকে। তখন উনি বা ওনার মাকে বলেছিলেন, মানে শাশুড়ি মা যে ছিলেন, ওনাকে বলেছিলেন যে আচ্ছা এখানে এরম এরম প্রবলেম হচ্ছে, এখানে কিছু প্রবলেম আছে কি, কেন ওরা থাকেন না এখানে? তো দুর্গাপুরে থাকতেন। তো উনি বললেন যে না, এরকম তো কোনো প্রবলেম নেই, কেন তোমরা আসার আগে একজন বাড়ি ভাড়া দিয়েছিলাম, বাড়ি ভাড়াতে একজন ছিলেন, একজন লেডিস, একাই থাকতেন উনি। তো উনি তো থাকতেন, উনি তো কোনো বলতেন না প্রবলেম হচ্ছে, একাই থাকতেন, 3 তলা বিল্ডিং, একা এতে থাকে। তো বলছে যে কোনো তো এরকম আমরা শুনিনি, তো তোমরা হয়তো ফিল করছো, হয়তো তোমার এটা মনের ভুল হতে পারে। আর সব থেকে বড় কথা, এই জিনিসটাকে কেউ বিশ্বাস করে না যতক্ষণ না তার নিজের ওপর দিয়ে হয় না, এটা কখনোই কেউ বিশ্বাস করে না। মানসিক সমস্যা বলতে একদম সাইকিয়াট্রিক পেশেন্ট সে। তো ভগবান না করুক কখনো কারুর যেন এই দিনটা না দেখতে হয়, আমরা সবসময় প্রে করি এটা। আর দেখলে তো আর কিছু করার নেই তখন। তো উনি বলেন, তো মেন জিনিসটা ছিল যাকে উনি ভাড়া দিয়েছিলেন, উনি ছিলেন আসামের একজন লেডি, ঠিক আছে। তো আই থিঙ্ক ওখানকারই কোনো গ্রামের, এর আমি নাম নেবো না গ্রামের, হয়তো উনিও হয়তো পডকাস্ট দেখতে পারে। তো উনি কি করতেন, পুরো বাড়ির, উনি অ্যাকচুয়াল থাকতেন হচ্ছে 2nd ফ্লোরে, ফার্স্ট ফ্লোরটা ভাড়া দেওয়া ছিল একটা কিডজি স্কুলে, সকালবেলা ক্লাস করে তিনি চলে যেতেন। তো নিচটা পুরো ব্ল্যাঙ্ক থাকতো, উনি 2nd ফ্লোরেই থাকতো, 3rd ফ্লোরটা ওইরকমই বন্ধ থাকতো, 3rd ফ্লোরে কোনো দিন যায়নি। 2nd ফ্লোরটা কি ছিল, ওটা 2 BHK ফ্লোর ছিল। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, ডান সাইডে 2খানা ঘর আছে, ফার্স্ট বেডরুম, 2nd বেডরুম। আর আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি ওইখানটা একটা ডাইনিং, আর সোজা হচ্ছে একটা বাথরুম অ্যান্ড কিচেন। এটা হচ্ছে বাড়ির ফরম্যাটটা। উনি কি করতেন, পুরো বাড়িটায় যেখানটা আমরা উঠলাম, উঠেই যে ডাইনিংটাও দেখছি, যে আমাদের CF এর লাইট হয়, ওই CF এর লাইট একটা জ্বলতো, আর পুরো বিল্ডিংটা অন্ধকার থাকতো। আর ওই বিল্ডিং এ শুধু আলো বলতে মোমবাতির আলো থাকতো, কোনো ইলেকট্রিসিটি ছিল না। আসামের ছিলেন, তন্ত্র করতেন, ঠিক আছে। কোনোভাবে হয়তো বাই মিস্টেকও হতে পারে, বা উনি জেনে শুনেও হতে পারে, বা কোনো সাধনা করতেন, ওটা হয়তো হ্যাঁ থেকে গেছে, কি উনি সফল হননি, ওটা হতেই পারে মেবি কোনো একটা কারণে ওখানে কোনো এন্টিটি ওখানে আটকে যায়। তো ওটা আমি পরে আসছি ওই কথাটা। মেন ওইরকম ভাবে উনি থাকতেন। তো হঠাৎ যখন এনারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুর্গাপুর থেকে কলকাতায় শিফট হবেন বললেন, তো ওনাকে বলা হয়েছিল যে আপনি 1 মাস টাইম দিচ্ছি, আপনি ঘরটা ছেড়ে দিন। কোনো কিচ্ছু উনি বলেননি, বলছে ঠিক আছে আমি ছেড়ে দেবো, 1 মাসও লাগবে না, আমি 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেবো। এরকম বাড়ি ভাড়া বা ভাড়াটিয়া খুব কম দেখা যায়, যে 1 মাস বললাম, টাইম দিলাম, সে 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিচ্ছে। ছেড়েও দিয়েছিল। বাট যেদিন ছেড়েছিল, বাড়ির চাবি ওনার শ্বশুর মশাই, মানে যিনি ফোন করেছিলেন তার বাবা কে দিয়ে গেছিল, বাবার হাতেই হ্যান্ড ওভার হয় চাবি। ওই মানে ওনার বাবা তার 2 দিন পরে বাথরুমে পড়ে যায়, ঠিক আছে, মাথায় একটা গুরুতর আঘাত লাগে, ফেটে যায় মাথা, তো হসপিটালাইজ ছিলেন। 3 দিনে মাথায় উনি মারা যান, মানে যখন বাড়িটা ছেড়ে দিলেন। উনি বাড়ি ছেড়ে চলে গেলেন, চাবি হ্যান্ড ওভার করলেন, তার 3 দিনের মাথায় ওনার বাবা মারা যায়। পড়ে গিয়ে, সেটা কিন্তু মরার মতো কোনো জিনিস ছিল না, জাস্ট মাথাটা একটু ফ্র্যাকচার হয়েছিল, মানে ফেটেছিল। ডাক্তারও বলছিল এটা রিকভারি হয়ে যাবে, 1 দিন
অবজারভেশনে রাখবো, রেখে ছেড়ে দেবো। বাট ওটা ডিটোরেট করে সেই দিনই মারা যান উনি। তো ওনার এখানে চলে আসেন, শিফট হন, ওনার বাবার সমস্ত কাজকর্ম করে। আর ওনার বাবা থাকতেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে মাঝখানে যে গ্যারেজের ঘরগুলো হয়, গ্যারেজের ওপরে একটা ছোট ঘর হয়, চিলেকোঠা টাইপ। চিলেকোঠা না, চিলেকোঠা ছাদের ওপরে বলে, একদম ফার্স্ট ফ্লোরে গ্যারেজ, হ্যাঁ, তার উপরে একটা ছোট্ট ঘর করে ছোট্ট থাকতো ঘর, বুঝতে পেরেছি। ওইখানটা, ওই একটা ফাউন্ডেশনের জায়গা বেরিয়েছিল। তো ওনার ঘর ছিল ওটা। তো ওই ঘরে উনি মারা যাওয়ার পর থেকে ওনারা ফিল করতেন যে কিছু না কিছু ওখানে আছে, আওয়াজ পেতেন ওখানে। তো ওই ঘরটা তখন থেকেই বন্ধ করে দিয়েছিল, কেউ যেতও না ওই ঘরে। ওই ঘর ওইভাবেই বন্ধ, ওরা এই পুরো বাড়িটাকে নিয়ে থাকেন, কোনো প্রবলেমও ছিল না। আস্তে আস্তে কি হলো, ওখানে অ্যাক্টিভিটি বাড়তে থাকতো। নিচে যেখানে কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টারের যে চেয়ার টেবিল যা আছে, বেঞ্চ, ওগুলো অটোমেটিক্যালি সরে আসছে, অটোমেটিক্যালি মানে যেটা মুভমেন্ট হচ্ছে। সকালবেলা দিয়ে করে সকালবেলা রাখতো, হতো, রাত্রিবেলা বন্ধ থাকতো। মানে ওইটা। যেটা রেখে যাচ্ছে পরের দিন অন্যভাবে পুরো দিচ্ছে। উল্টো পাল্টা, পুরো আচ্ছা। উল্টো পাল্টা। মানে ওটা এই কোনো হওয়ার চান্সই নেই, কেউ Chance নেই। কেউ নেই তো ওখানে, কে করবে? আর যখন হতো তখন নিচেও যখন আওয়াজ হচ্ছে, তখন ওপরেও আওয়াজ হতো, ছাদে কেউ যেন দৌড়চ্ছে পুরো, মানে দুম 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 করে ভাইব্রেশন, পুরো এরকম ফিল হতো। আর এটা কিন্তু কন্টিনিউ চলতো না, ধরো 2 মিনিট 3 মিনিট হলো, হয়ে স্টপ হয়ে যেত। এটা থেকে এবার শুরু হলো, এটা আরো বাড়ছে, আরো বাড়ছে, বাড়তে 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 ওনার যে ওয়াইফ ছিলেন উনি এবার শুরু করলেন অ্যাগ্রেশন দেখানো হাজবেন্ডের ওপর, রাগ, অকারণে রাগ। মানে কিছু একটা হলো, মানে ধরো জলের বোতল চাইলো, উনি দিলেন না, হয়তো কি বললেন যে বাইরে আছে নিয়ে নাও, ওটাতেও রাগ, তুমি আমায় দেবে না, এরম ভাবে উল্টো পাল্টা বলা বা স্ল্যাং ইউজ করা, বোতল ছুঁড়ে মারা, মোবাইল ছুঁড়ে ভেঙে দেওয়া, মানে অ্যাগ্রেশন লেভেল টপে আছে তখন। দেন ওটাও ওনার হাজবেন্ড সহ্য করছে যে এরম হতেই পারে, মেন্টাল এখন হেলথ ভালো না, উনি হয়তো এইভাবেই রিয়াক্ট করছেন, সেটাকেও ক্যাজুয়ালি নিয়েছিলেন ওনারা, ওটাকেও সিরিয়াস ওটাই নেননি ভুল ওটা। হয়েছে। হ্যাঁ, ওটাই সব থেকে বড় ভুল হয়েছে। তখন যদি ওটা আটকে দেওয়া যেত, তাহলে আজকের দিনে ওই যে কেসটা আমি বলতে চাইছি, ওই কেসটা হতো না। তো এরকম হচ্ছে, বেশ 1 মাস গেল, 2 মাস গেল, এই প্রবলেম কিন্তু ওনাদের চলছে। বলছে হঠাৎ করে সাডেনলি ওনার ওয়াইফ বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন পুরো। সন্ধে হলে তো বেরোবেই না, সকালে যাও বা একটু বেরোয়, সেটাও বেরোনো বন্ধ পুরো। বাড়িতেই থাকতেন, ওই একটা কামরাতেই থাকতেন, ওখান থেকে বেরোতো না। রান্না বান্না করা সেগুলোও খুব কম করতেন, কোনোরকম কোনো ঠিক ছিল না ওনাদের। ওনাকে কিছু বলতে গেলেই উনি বলতেন একটা কথাই, যে আমি কিছু করতে পারবো না, তুমি আমাকে একা ছেড়ে দাও, ব্যাস এই দুটো কথাই উনি বলতেন। আর এর থেকে কোনো বাড়তি কথা ওনার মুখ থেকে বেরোতো না। তো এবার ওনার হাজবেন্ডের একটু ভয় লাগা শুরু হলো, যে কিছু তো এখানে ব্যাপার হচ্ছে। মানেন না, আজকালকার দিনের ছেলেরা মানে না। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারি রিপোর্ট সেম নর্মাল, ডাক্তার একটা ঘুমের ওষুধ দিয়েছে, নার্ভের রোগ মানেই এখন ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ দিয়েছে, সেটাও নর্মালি থাকে, কোনো রকম কোনো প্রবলেম হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠে নর্মাল, ঠিক সন্ধে হলেই ওনার প্রবলেমটা বাড়ে, আর বেরোনো বন্ধ, খাওয়া দাওয়া করা বন্ধ, এগুলো হচ্ছে। তো ওনার বাড়িতে একটা ছিল তোমার ল্যাবরেটর ছিল, ডগ ছিল। হঠাৎ করে ও মারা যায়, ওরা তো বেশি বুঝতে পারে। আর হঠাৎ মারা যায়, কোনো রকম কোনো ডিজিজ নেই, কোনো রকম কিছু না, সেই জিনিসগুলো ছিল না। কিন্তু আচ্ছা, বলছি আসছি, যে জিনিসটা আজ ছিল ওটা খুব নর্মাল জিনিস ছিল না ওই বাড়িতে, আচ্ছা, খুব ভয়াবহই জিনিস ছিল। ভগবানের আশীর্বাদে আমাদের কোনো ক্ষতি হয়নি এটা। তো ও মারা যায় তখন। দেন আর একটা ডগ নিয়ে আসে, ও ছিল একটা পাগ, খুব ভালো কিউট, আমরা যখন গেছিলাম তখন করেছিল। তো লাস্ট দিন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আমাদের ভিডিও দেখে আমার সঙ্গে এটা কথা হয়। তো সূর্যের সঙ্গে ফার্স্ট কথা হয়, দেন আমার সঙ্গে কথা হয়। উনি বলছেন যে এই জিনিসগুলো হয়েছে, তো এখানে কি করা যায়। আর আমরা একটা জিনিস কি, লোকের কথায় কান দিই না, যেই বলুক বা যে ফেস করছে তার, সে বললেও আমরা যতক্ষণ না ওই বাড়ি থেকে ইনভেস্টিগেশন করছি বা দেখছি, ততক্ষণ আমরা সলিউশন দিই না। ওনারা বলেছিলেন একটা সলিউশন আমাকে দিন, তো এটার ব্যাপারে কি করা যায়। আর আমরা যদি একটা সলিউশন দিয়েও থাকি, হয়তো হিতে বিপরীত হতে পারে। আমি তো দেখতে পাচ্ছি না যে ওখানে কি অ্যাকচুয়াল কি এন্টিটি আছে বা কি পারপাসে উনি আছেন। তো ওখানে আমরা বললাম যে ইনভেস্টিগেশন করব, আপনাদের কোনো রকম কিছু এখন হ্যাম্পার করতে হবে না, আমি আসবো আমরা। তো আমরা একটা সময় যাই, আমরা বলেছিলাম পুরো নাইট আপনাদের বাড়িতে আমরা স্টে করবো, আমাদের কোনো আপত্তি ছিল না। যেদিনকে আমাদের যাওয়ার কথা, মানে ধরো আজকে ফোন করেছে আমরা কালকে যাব, তো কালকে যাব সকালবেলায় ওনার ওয়াইফ কোনো একটা কারণে, একদম নমিনাল কারণ,
ওনার এখানে কামড়ে এখান থেকে মাংস তুলে নেয়। এত রাগ, এত অ্যাগ্রেশন যে ওনাদের কেন ডাকছো, মানে আমাদের টিমকে কেন ডাকা হচ্ছে। বুঝতে পেরেছি, মানে উনি তখন আমি জানতে সুস্থ, পেরে গেছেন। হ্যাঁ, হ্যাঁ, কেন ওনার সঙ্গেই কথা হয়েছে, হ্যাঁ। ওনার সামনে কথা হয়েছে। আজকে যাব সেটা তো জানতো না, আচ্ছা। সাডেন শুনেছে যে আজকেই আসবে। সকালবেলা এখানে পুরো আমাদের কাছে ভিডিও ফটো আছে, যদি থাকে আমি তোমায় দেখিয়ে দেবো। তো এতখানি পুরো গর্ত করে দিয়েছিল, ওখান থেকে পুরো মাংস তুলে নিয়েছিল কামড়ে। ন্যাচারালি কোনো মানুষ, সুস্থ মানুষ, নর্মাল মানুষ পারবে, করবে না এটা। ঠিক পরক্ষণই আবার রিগ্রেট করছে, তোমাকে আমি কামড়ে দিলাম, ঠিক আছে ছাড়ো, ভুলে যাও সব। আর সেই যে ইনসিডেন্টটা ওনার কিন্তু মনে নেই। অ্যাকচুয়াল ওনার বাড়িতে কে আসছে জানে না, কিন্তু ওই কারণেই সে কিন্তু এই জিনিসটা করলো, ওই জায়গাটা ভুলে গেছে উনি। দেন আমরা সন্ধ্যেবেলা যাই, সন্ধ্যেবেলা রাত্রিবেলা যাই, রাত্রির আমরা 10টা 10:30 আমরা ওদের বাড়িতে ইন করি। যখন আমরা ঢুকি বাড়িতে নিচের তল্লা থেকে, ফ্লোর থেকেই খুব বাজে রকমের নেগেটিভিটি ছিল, আমরা সেটা ফিল করেছিলাম। আচ্ছা। আমরা পুরো বাড়ি ফার্স্টে উঠলাম, ফার্স্ট ফ্লোরে বসে আগে আমরা ওনাদের সঙ্গে কথা বললাম যে কি কি হয়েছে না হয়েছে, এই জিনিসগুলোই ওনারা বললেন, আরও ডিটেলসে বললেন, কিন্তু অত ডিটেলস বললে এখন টাইম চলে যাবে। তো এইগুলো বললেন। যখন ওনারা বলছিলেন, আমাদের টিমের যে মেম্বার জিয়া বলে, জিয়া তখন দেখে যে ওনার ওয়াইফের সাইড দিয়ে একটা কালো শ্যাডো এখান থেকে মুভ করে। সেটা ওনার ওয়াইফই শুধু দেখতে পেয়েছেন আর জিয়াই দেখতে পেয়েছে। যেহেতু জিয়া আমাদের টিমে, ও দেখতে পায়, ভিজুয়ালাইজ করতে পারে, দেখে, ওর গড গিফটেড এই পাওয়ারটা আছে। তো ও বলে যে তুমি কিছু দেখতে পেলে, ওই মহিলা ম্যাডামকে জিজ্ঞাসা করে। তো উনি বললেন হ্যাঁ, তুমিও দেখতে পেয়েছো, আমি এটা কন্টিনিউ দেখি। ঠিক এরকম ক্যাজুয়ালি এরকম বলছে, আমি এটা কন্টিনিউ দেখি। তখন আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাইনি, আমরা ফিল করতে পারছি যে ওই ঘরে কিছু না কিছু আছে। তো তখন আমি জিয়াকে বললাম যে চলো এবার যে সূর্যদার সঙ্গে কথা বলে আসি। সূর্যদা, আমি আর জিয়া বাইরে গেলাম। আমি বললাম তুমি কি দেখলে? বলছে আমি একটা পুরো কালো ইঁদুরের মতো এত বড় ওই ম্যাডামের পাশ থেকে বেরিয়ে গেল হঠাৎ, কিন্তু দরজা বন্ধ, ইনট্যাক্ট। আর যখন ও বেরিয়েছে তখন একটা কথা ভুলে গেলাম আমি, যখন ওটা পাস আউট হয়েছে তখন কিন্তু ওপরে একটা ব্লিঙ্ক হয়েছে, শব্দ হয়েছে ছাদে। আচ্ছা, বেশি জোর নয়, একটা শব্দ এসছে তখন। সেটা আমরা তখন ক্যাজুয়াল নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই কেসটা শোনার পর না আমরা ক্যাজুয়ালি ছিলাম, এটা আই থিঙ্ক অতটা বড় কেস হবে না, চলো যাচ্ছি আমরা হেল্প করে আসবো। তো ওই জিনিসটা দেখলাম। নেগেটিভ তো আছে বাড়িটা, দেখো এরকম বাড়িতে এমনি নেগেটিভিটি থাকবে, সেরকমই আমাদের মাইন্ডসেট নিয়ে আমরা গেছি। তো তুমি বললে বিশ্বাস করবে না, আমরা ওখানে রাত্রি 11:20 থেকে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। একদম আমাদের নিয়ম হচ্ছে আমরা ছাদ থেকে শুরু করি, মানে বিল্ডিং এর একদম উপর থেকে শুরু করে লাস্টে আমরা সাসপেক্টেড ঘর যেটা সেখানে যাই। আমরা প্রথমেই ওখানে ঢুকি না, আগে ফুল বাড়ি চেক করে দেন আমরা সাসপেক্ট ঘরে যাই। আমরা একটা বাড়ির একটা কোণাতেও 0.1% রিডিং পাইনি, একটা ঘরের কোণাতেও কোনো কোণাতে আমরা রিডিং পাইনি। একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ঘর, কোথাও নয়। কিন্তু ওই জিনিসটা কি হচ্ছে, আমাদের তখন শুরু হলো একটা প্যালপিটেশন, যে তাহলে এনারা কি মিথ্যে কথা বলছেন নাকি এনাদের সত্যি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে। যদি মিথ্যে কথা বলে তাহলে জিয়া কি করে দেখলো, একদম সেটাও কানেক্ট হচ্ছে। কিন্তু তাহলে মেশিন কেন বলছে না? আমরা তো সায়েন্সের থ্রু দিয়ে কাজ করছি, আমরা তো লোকের কথা বা ফিলিংসটাকে তো আমরা বলতে পারবো না যে হ্যাঁ আমরা দেখতে পাই, বুঝতে পারছি এত কিছু আছে। আমরা সায়েন্টিফিক্যালি আমরা প্রুফ করি। সায়েন্সের যত গ্যাজেট আমাদের কাছে কিন্তু কোনো রকম রিডিং আসেনি ওখানে। আমরা কেটোমিটার ইউজ করি, আমি আজকে গ্যাজেটগুলো আমি দেখিয়ে দেবো। কেটোমিটার ইউজ করি, সেন্সার মোশন লাইট আমরা ইউজ করি, থার্মাল গান আমরা ইউজ করি, একটা জায়গাতেও কোনো রকম রিডিং পাইনি। আমার পুরো টিম, সূর্যদা, আমি, জিয়া, সবাই একটা কথাই বলছিলাম যে এই বাড়িতে নিশ্চয়ই কিছু মানে প্রবলেম আছে, বাট ক্লিয়ার হচ্ছে না এটা। ওটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কোনো রকম কিছু আসছে না। বাট তাহলে এই ফিলিংসটা কি করে আসছে? আমরা কিছু একটা রিচুয়াল আমরা করি ওখানে, সেই রিচুয়ালও আমাদের ফেল যায়, তারপরেও কোনো পিক আসে না। এরম করতে করতে আমাদের রাত্রির 2:30-3টে বেজে গেছে। আমরা ফেড আপ হয়ে গেছি যে এই বাড়ি সত্যি হয়তো কিছু নেই, বাট ফিলিংস আসছে। বাট এটা এরকম হয় যে আমরা যখন যাই কোনো বাড়িতে, যদি কোনো এন্টিটি থেকে থাকে তারা আমাদের পাজেল করে। আচ্ছা, ঠিক আছে, পাজেল করে, থেকেও মিটারের রিডিং আসে না, একদম দেবে না। ওনারা যে আছেন তারা বোঝাতে চায় না কোনো কারণে। পসিবল? ইয়েস পসিবল, আচ্ছা পসিবল।
বাট আমরা তো তখন একটা ঘর এখনো, যেটা মেন সাসপেক্ট ঘর, আমরা ঢুকিনি সেখানে তখন, ঢোকানো হয়নি। আচ্ছা। ঢুকিনি আমরা তখন। আমরা পুরো বাড়িটাতেই ওই ভাইব যখন পাচ্ছি পুরো বাড়ি চেক করলাম। হুম, এবার গেলাম আমরা সাসপেক্ট ঘরে, হুম। ওইখানেও কোনো, Suspect বলতে ওখানে কি ছিল? বলছি ওটাই আসছি লাস্টে। ওখানে পুরো ব্ল্যাঙ্ক, যেখানে ওনার বাবা থাকতেন, যে ঘরটা আমি ওই যে বললাম ওই গ্যারেজের উপরের ঘরটা, ঘরটা। একদম ওই ঘরটা পুরো একদম ধুলো হয়ে গেছে, নোংরা, অনেক দিন ধরে যেটা হুম। পড়ে থাকলে হয়। ওই ঘরে ঢুকলাম, ওই ঘরের টেম্পারেচার পুরো বিল্ডিং এর টেম্পারেচার থেকে সম্পূর্ণ আলাদা, ঠান্ডা। একদম ঠান্ডা। আমাদের এখানে হয় হট স্পট অ্যান্ড কোল্ড স্পট, হুম, তো ওই ঘরটা ট্রিমেন্ডাস ঠান্ডা, হুম, যেটা নর্মালি হয় না। হুম। মানে বাইরের তখন আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, এমনি গরম সেই সময়, বাইরের ঘর গরম, এখানে সিঁড়ি যদি আমার এখানে থাকে, আমরা দরজাটা যেই ক্রস করছি ওই রুমটায়, ওই রুমটা ঠান্ডা, থাকা পসিবলই নয়। হুম। তো আমরা তখন ভাবলাম যে হয়তো এই রুমটাই মেন সাসপেক্ট হতে পারে, এখানে আমরা কিছু পাবো। এবার হুম। কমিউনিকেশন স্টার্ট করলাম, নীল, নীল, ওখানেও নীল? সেখানেও কোনো রকম কোনো আমরা রিডিং পাইনি ফার্স্ট টাইম। আচ্ছা। আমরা বেরিয়ে আসি তখন, আমি সূর্যদা বাড়ি বাইরে এসে কথা বলছি যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। তখন সূর্যদা একটা কথা বলে, রাজন এটা খুব ক্রিটিক্যাল একটা কেস হয়ে এসছে, আমরা যেরকম ইজি ভেবেছিলাম এটা কিন্তু ইজি নয়। হুম। আর এখানে একটা এন্টিটি নেই, মাল্টিপল এন্টিটি আছে, তো একটু ধৈর্য ধর, জিনিসটা এবার বেরোবে, দাঁড়া, বলে আমরা আবার ঘরে গেলাম। আমরা ওখানে ভিডিওতে দেখিয়েওছি, অনেকে তো বলে যে কেটোমিটার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্যাচ করে, হুম, তো ফোন থেকে ওটা ক্যাচ হয়, হুম, ডিক্স অ্যান্টেনা যেগুলো আমাদের হুম। ছাদে লাগানো হয়, হুম, হুম, সেটাতে তো ক্যাচ হবেই, হুম, হুম। স্যাটেলাইটের সঙ্গে যেহেতু কানেক্ট আছে। হুম, আমরা কেটোমিটার এখানে রেখে খাটের সামনে হুম, দু সাইডে দুটো ফোন রেখেছিলাম, হুম, কন্টিনিউ আমি ওই ফোনে ফোন করছি, ফোন কিন্তু রিং হচ্ছে, কেটোমিটারে কোনো রিডিং আসছে না। কেন? ইয়েস, কোনো রিডিং আসেনি আমাদের সেই সময়ও, আমরা ভিডিওতে বলেছি, ওই ভিডিওটা আমি তোমায় দেবো, তুমি অ্যাটাচ করে দিও, হুম, কোনো রিডিং আসেনি। আচ্ছা। দেন আমরা গেলাম ছাদে, যেখানে আমাদের ডিস অ্যান্টেনাটা আছে, হুম, ওইখানেও আমরা রিডিং নিই, ওখানেও কেটোমিটার পুরো নীল, কোনো রকম রিডিং আসছে না ওই বাড়ির মধ্যে। বাড়ি থেকে বেরিয়ে যখন আমি কেটোমিটারে কোনো লাইটের সামনে যাচ্ছি বা কোনো ইলেকট্রিসিটির তারের কাছে যাচ্ছি, সেখানে রিডিং আসছে, বাট আমার ওই ভিটেতে ঢুকলে রিডিং আসছে না। মানে পুরো puzzle পুরোটা পড়ে গেল। পাজেলড অ্যান্ড পুরোটা সাইলেন্ট। ওকে। তো এটা তখন আমরা কনফার্ম হলাম যে এটা নর্মাল নয়, হুম, এটা ওনারাই করাচ্ছেন জিনিসটা, হুম, যারা ওই বাড়িতে উপস্থিত সেই সময়। হুম, আমরা বললাম যে হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, যে আপনারা একটা ঘরে শিফট হয়ে যান, হুম, আমরা যতক্ষণ না বলবো ওই ঘর থেকে আপনারা বেরোবেন না। হুম, আমরা মেন সাসপেক্ট ঘরে তখন আমরা ভিজিট স্টার্ট করলাম, মেন কমিউনিকেশন স্টার্ট করলাম, ক্যামেরাতেও ওগুলো ধরা পড়েছে আমাদের। ফার্স্ট যখন আমরা কমিউনিকেশন স্টার্ট করি, আধা ঘন্টার উপর হয়ে গেছে, কোনো রকম আমরা রিডিং পাচ্ছি না, তাও আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিছু তো এখানে পাবো আমরা, হলো না। এইবার হঠাৎ করে সূর্যদার মনে হলো যে অ্যাকচুয়াল যে ম্যাডাম পজেস ছিলেন, উনি পজেস নয়, পার্সিয়ালি পজেস ছিলেন, তো ওনাকে ডাকো, হুম, ওনাকে ডাকো, উনি কোশ্চেন করবেন, দেখি অ্যান্সার আসে কি। হুম, তো ওনাকে ডাকা হলো, উনি এলেন, এসে ওনার যেন কোনো ভয় নেই, কিছু নেই, একদম ক্যাজুয়ালি ওই ঘরে ঢুকলেন। ওনাকে দিয়ে একখানা কোয়েশ্চেন করা হয়েছে যে এই ঘরের মধ্যে কে আছেন, যদি কেউ থেকে থাকেন রেড লাইটটা ব্লিঙ্ক করে দেখান। পুরো কেটোমিটার রেড পুরো কনস্ট্যান্ট করে দিল। আমাদের কথায় অ্যান্সার এলো না, ওই ম্যাডামের কথায় অ্যান্সার আসছে। কিন্তু ওখানে নয় করে আমরা 10 অ্যাভাব আমরা কোয়েশ্চেন করেছি ওনার থ্রুয়ে, প্রত্যেকটা কোয়েশ্চেনে প্রত্যেকটাতে অ্যান্সার এসছে। ওটা ফার্স্ট অফ অল ওখানে একটা এন্টিটি ছিল না, 5 এন্টিটি ছিল, 5 জন ছিল ওখানে, একটা ফুল এন্টায়ার ফ্যামিলি ওই বিল্ডিং এ আটকে ছিল। আচ্ছা। উনি যে ছিলেন আগে, যে তন্ত্রের কাজ করতেন, যে ভাড়া ছিলেন, উনি আই থিঙ্ক কোনো রকম ভাবে একটা ফ্যামিলিকে মানে ডেকেছিল বা তার তন্ত্রের কাজকে সিদ্ধ করার জন্য হয়তো মেবি কিছু করতে গিয়ে ওই এন্টায়ার বিল্ডিংটায় ওটা আটকা পড়ে যায়, উনি কাজটা সম্পূর্ণ করতে পারেননি। আচ্ছা। সেই কারণে ওরা কিন্তু ওইখানেই আটকা পড়ে আছে। মানে যেরকম আমাদের অনেক সময় হয় প্ল্যানচেটে আমরা ডাকতে পারি কিন্তু ফেরত দিতে পারি না, একদম সেরকম। একদম। আচ্ছা। উনি তো ওখান থেকে বেরিয়ে গেলেন, ভুগলো কারা, যারা আছে যারা বাড়ির ওনার, তারা। তো ওখানে আমরা কমিউনিকেশন করলাম, অ্যান্সার এলো, কি জন্য এসছে সেটাও আমাদের কাছে ফুটেজ আছে, যে এই কারণে আমরা এখানে আটকে আছি। লাস্ট আমরা শুধু একটাই কোয়েশ্চেন করি যে আপনারা এখানে যদি শান্তিতে থাকেন তাহলে রেড লাইটটা চালান, কোনো রিডিং নেই ওখানে, তাহলে তারা দুঃখেই আছে। আপনারা কি এখানে কাউকে হার্ম করতে এসছেন? যদি হার্ম করতে চান
তাহলে রেড লাইটটা জ্বালান, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেম রেড লাইট জ্বলে আছে, মানে তারা অ্যাগ্রেশনটাকে বোঝাচ্ছে জিনিসটা, হাম করবে। হাম করবে, যেটা এখনো পর্যন্ত কাউকে করেনি। তো আমরা ওখানে আর ছিলাম না, ওখান থেকে বেরিয়ে যাই। দেন তুমি বললে বিশ্বাস করবে না, যে ম্যাডাম ছিলেন ওনার পুরো মুড অন্য, খুব হ্যাপি উনি তখন। মানে যখন কোয়েশ্চেন হয়ে গিয়ে আমরা যখন বেরিয়ে এসেছি ওই ঘর থেকে, আচ্ছা, একদম মুড চেঞ্জ তার, একদম কুল, যেরকম নর্মাল আমরা কথা বলি সেরকম কথা বলছে, যেরকম নর্মালি বিহেভ করি একদম নর্মাল। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে জিনিসগুলো এতদিন ধরে দেখছেন বা এতদিন ধরে ফিল করছেন, আপনি কি ফিল করছেন? তিনি ব্ল্যাঙ্ক, তার কথায় কোনো উত্তর নেই, শুধু একটাই কথা বলছে, আমি একটা শ্যাডো দেখতে পাই, আর কিচ্ছু দেখতে পাই না। এই জিনিসটাই উনি বলছেন, কিন্তু এতদিন ধরে যে জিনিসগুলো হয়ে এসছে উনি কিন্তু জানেনই না, মানে ওই যে উপরে ছাদে দৌড়াদৌড়ি কিচ্ছু নয়, কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। শুধুমাত্র ওনার হাজবেন্ড এগুলো ফিল করতো, শুনতে পেত, যেহেতু উনি তো পার্সিয়াল পজেসড হয়ে আছে, আর একটা এন্ট্রি নেই তো। ধরো আমাকে কেউ পজেসড করেছে, আমি পজেসড, পার্সিয়াল পজেসড মানে কি হয়, 24 ঘন্টা তুমি কিন্তু পজেসড থাকবে না, একটা সাডেন টাইমে, হ্যাঁ সাডেন টাইম অবধি, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এই সময় অবধি তারা পজেসড করে। যখন সে পজেসড হচ্ছে, সে তো আর তার মধ্যে নেই, ওনা আমাকে তো কন্ট্রোল করছে অন্য একজন। তো আমি যখন আমাকে যখন কেউ কন্ট্রোল করছে, আর বাকি যারা এন্টিটি আছে তারা তো সেই জিনিসগুলো করছে, একজন তো নেই, আছে তো মাল্টিপল, কেউ নিচে আছে কেউ উপরে আছে, তো এই জিনিসগুলো হতো। ওনাদের আমরা সলিউশন দিয়ে আসি। দেন মোটামুটি 15-20 দিন ওনারা কাজ করেন। আই থিঙ্ক এখন লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে, ধরে রাখো 15 দিন আগে, হ্যাঁ অ্যাপ্রক্স 15 দিন আগে। ওনারা এখন ভালো আছেন, বাট কোইন্সিডেন্টলি উনি ওই বাড়িতে থাকতে পারেন, ওই বাড়িটাকে ভয়ের চোটে মানে বিক্রি করে দেন, সেল আউট করে অন্য জায়গায় চলে গেছে। ওয়াইফ কি সুস্থ? ওয়াইফ সুস্থ, এখন ক্লিয়ারেন্স হয়েছে, ওনারা দুজনেই এখন সুস্থ, কিন্তু আলটিমেটলি বাড়িটা তাকে ছাড়তেই হয়, ভয়েতে থাকতে পারছিল না। এবার যে নতুন বাড়ি কিনেছে তাকে তো আবার ক্লিয়ারেন্স করতে হবে আশা করি। না, ওখানে এখন ক্লিয়ারেন্স হবে না, লাগবে না, কারণ আগেই তাদের সবকিছু হয়ে গেছে, উনি এখান থেকেই ক্লিয়ার হয়েই গেছেন। আচ্ছা, ওই বাড়িটা পুরোপুরি ক্লিয়ার, আমরাই কাজ করে দিয়ে এসেছিলাম, তো ওটা ক্লিয়ার করে, যেহেতু এতদিনের ভয় পেয়ে গেছে, তো উনি ওই বাড়িতে থাকতে পারছেন, মানে কিছু না হলেও মনে হচ্ছে যেন এটা ভয় লাগছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই, বাট ওনার মনে হচ্ছে যেন আমি এখানে থাকলে হয়তো সুস্থ থাকবো না। দেন উনি বাড়িটা সেল আউট করেন, এখন অন্য জায়গায় আছে। এরকম একটা ভয়ানক একটা ঘটনা, মানে এন্টিটিও যে পাজল করে মানুষকে, একদম সেটা তো অদ্ভুত একটা, মানে শুনেই অদ্ভুত লাগছে। নিশ্চয়ই আমরা ছবি দেখবো, অবশ্যই ভিডিও আমি দিয়ে দেবো, তুমি অ্যাটাচ করে দিও, একদমই অ্যাটাচ করব। মানে এটা খুব পাজলড কেস ছিল আমাদের কাছে। এইটাতে আপনাদের কোনো ক্ষতি হয়নি? মানে আপনাদের সেরকম দেখো, ক্ষতি সেইভাবে হয় না, কারণ আমরা তো তাকে ক্ষতি করতে যাচ্ছি না, বা তাকে তো বাড়ি থেকে তাড়াতে যাচ্ছি না, আমরা যাচ্ছি তার সঙ্গে কথা বলতে। কিছু প্রসিডিওর হয় যেগুলো আমরা করে যাই, ফার্স্ট ঢুকি, তাদেরকে সম্মান জানিয়েই আমরা কিন্তু ওখানে ঢুকি। আমরা এরকম নয় যে ঢুকে গেলাম তুমি কে আছো, না, তাদেরকে আগে সম্মান জানাতে হবে, তাহলে তুমি অনেকটাই সেফ থাকবে। কেন, তুমি জানো না তোমার সামনে কোন এন্টিটি আছে, সে কি চাইছে। তুমি ঢুকলে, তুমি তাকে কথা বলতে শুরু করলে বা কমিউনিকেট করা শুরু করলে, বাট সে চায় না কমিউনিকেশন করা, তখন তোমাকে হার্ম করতেই পারে। তো আপাতত ওই কেসটাতে আমাদের কোনো হার্ম হয়নি, আমরা ঠিকঠাকই ছিলাম। এরকম হয়ে থাকে, মানে অবশ্যই করতে গেছি আমি, কমিউনিকেট করছে না, তো তাতে কোনো ক্ষতি হয়েছে, এরকম হয়ে থাকে। একদম, মানে এটা তো রিস্কের ব্যাপার। আমরা একটা অ্যাবান্ডান বিল্ডিং এ গেছিলাম কিছুদিন আগে, সেটাও আমাদের ভিডিওতে আছে। সূর্যদা গেছিল, সূর্যদার সঙ্গে একজন ক্যামেরাম্যান ছিলেন। তো ওই বিল্ডিংটা মোস্ট হন্টেড প্লেস বলে চিহ্নিত। এটা হচ্ছে তোমার ব্যারাকপুর থেকে আপ টু রানাঘাট এর মধ্যেই, নাম নিচ্ছি না আমি, সবাই জানে এটা। তো ওই বিল্ডিং এ ওনারা গেছিলেন, তো ওখানে অনেক অ্যাক্টিভিটি দেখতে পায়, আর টিল নাও এখনো দেখতে পায় লোকে, যে শ্যাডো মুভমেন্ট দেখতে পায়, রাত্রিরে কান্নার আওয়াজ শুনতে পায়, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ওখানে জনবসতি আছে না, খুব কম ওখানটা পুরো অ্যাবান্ডান হয়েই বসে আছে, কারণ ওই বাড়ির সামনে দিয়ে কারোর সাহস হয় না যাওয়ার, একটা গলি ওটা। কিছু হয়েছিল, হ্যাঁ, ওখানে একটা প্রবলেম হয়েছিল, ওখানে মা আর ছেলে পুড়ে মারা যায়। সেটা আজকের কেস নয়, কিন্তু প্রায় আজ থেকে 15-20 বছর আগে, সেটা ক্লিয়ারেন্স হয়নি, কোনোদিনই হয়নি। আর ওই বাড়িটা ওইভাবেই অ্যাবান্ডান হয়েই পড়ে আছে, মৃত্যুর পরে ওখানে আর কেউ থাকতো না। তো সেই কারণে ওটা আরো এনার্জি নিয়ে কেন এন্টিটি কি করে, বাইরে থেকে এনার্জি নেয়, যত দিন পুরনো হবে তারা তত এনার্জি একদম বাড়তে থাকে।
তো ওনারা কাউকে হার্ম করতেন না, কেউ যেতও না অবশ্য ভয়েতে। প্রথমে যারা যেত হয়তো কেউ পড়ে গেল, ওখান থেকে ভিজিট করে হয়তো কেউ বেরোচ্ছে, কারো কোনো অ্যাক্সিডেন্ট হলো, ছোটখাটো অ্যাক্সিডেন্টই হতো, বাট হতো কিছু না কিছু। মানে তো ওখানে গেছে সবাই ইনভেস্টিগেট করতে গেছে যেত অনেকেই গেছে, অনেক ইউটিউবাররাও গেছে, বাট ওখানে এখন আর কেউ যায় না, যেহেতু ওইখানটা প্রবলেম আছে, সত্যিকারেরই প্রবলেম আছে। তো যতই হোক ইউপিএস টিম একটু হলেও যাবে ওখানে। তো আমরা গেছিলাম ওখানে, সূর্যদাও গেছে, সূর্যদাই মেন গেছিল ওখানে, আমরা তখন যেতে পারিনি অ্যাকচুয়ালি। ওটা আমরা ঘটনাটা শুনেছিলাম, মানে দেখেছিলাম ভিডিওতে। তো উনি যান, কমিউনিকেশন করার চেষ্টা করেন, কমিউনিকেট হয়ও, বাট ক্যামেরাম্যান যে ছিল ও অনেকক্ষণ ধরে বলছে যে আমার পেছনে কেউ আছে, আমি বুঝতে পারছি। সূর্যদা বলে তুই এক কাজ কর, তুই সামনে চলে আয়, তুই আমার ভিডিও সামনে থেকে কর, আমি তোর পেছনে আছি। তো শোনেনি তখন কথাটা, না না আমি আছি, তুমি করো। তো সূর্যদা অনেকবার বারণ করে, ভিডিওতেও আছে যে তুই ওখানে থাকিস না, তুই একটু সাইড হয়ে যা, সাইড হয়ে কথা বল। তো ওখানে নর্মালি হয়, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইপ আমরা কমিউনিকেশন ওখানে করি। করার পরে আর মানে সাহস হয়নি যে ওইখানকার অ্যাটমসফিয়ার এত দ্রুত চেঞ্জ হচ্ছিল, ওয়েদার এত ঠান্ডা হয়ে যাচ্ছিল, হ্যাঁ এত ঠান্ডা হয়ে যাচ্ছে। সূর্যদা বলে, সূর্যদা একা ছিল সেদিনকে, সূর্যদা আর ক্যামেরাম্যান ছিল। সূর্যদার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই, বাট যে ক্যামেরাম্যান আছে তার, যদিও তার লাইফটাও তো আমাদের হাতেই, তো আমরা মনে করি তাকে আগে সেভ করাটা বেটার। তো সূর্যদা বললো যে তুই চ, আজকে আমরা আসবো না, একদিন আমি তুই রাজন সবাই একসঙ্গে আসবো, তো এসে আমরা ওটা ইনভেস্টিগেট করবো। ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো ছেলেটাও বাড়ি চলে যায়। সেদিনকে রাত্রিরে ওর ঘুম হয়নি ছেলেটা, পুরো সারা রাত্রি বলতে পারো জেগে। সকালবেলা বলে সূর্যদাকে ফোন করে যে আমার পিঠটা পুরো যেন কেউ ফালা করে দিয়েছে, 3টে আঙুলে আঁচড়ে দিয়েছে, পুরো একদম স্পাইনাল কর্ড থেকে সোজা, কিন্তু কেউ ছিল না ওখানে। তো এই হার্মগুলো তো নর্মাল ব্যাপার, এটা আমাদের হয়েই থাকে। আপনারা যখন যান, আপনারা কি নিজেদেরকে বন্ধন করে বা এরকম কিছু ব্যাপার থাকে? না, আমার মেন জিনিস হয় কি, কমিউনিকেশন করি আমি আর সূর্যদা। আদার্স যে টিম মেম্বাররা আছে তাদেরকে আমরা প্রোটেকশন দিয়েই থাকি, বা প্রোটেকশন থাকে, এটা আমি আজকে অন ক্যামেরাতেই বলছি। সূর্যদা এটা বলেছিল, বারণ করেছিল, বাট আমি বলেই দিলাম এটা, সবাইকেই প্রোটেকশন দেওয়া থাকে, কোনো একটা রিচুয়াল আমরা করে থাকি, বাট আমি আর সূর্যদা কোনো প্রোটেকশন নিতে পারবো না, নালে কমিউনিকেশন করা যাবে না, কারণ তারা আমাদের সামনে আসবে না, নেগেটিভও আসবে না, কিছুই আসবে না। তো আমরা এই কাজটা নিয়ে এগোতে পারবো। এটা কিন্তু একটা সমস্যা, মানে সবকিছুর ক্ষেত্রেই। যে আমি শুনেছি, মানে তন্ত্র সাধনাতেও শুনেছি, এক সাধিকা আছেন আমাদের চ্যানেলে বলে, উনি বাঁধতে পারেন না, মানে বেঁধে দিলে ভালো জিনিসটাও আসবে না। একদম ঠিক, উনি কমিউনিকেট করতে পারবেন না, সেই জন্য ক্ষতি হোক যাই হোক ওনাকে সেটা বরদাস্ত করতে হবে। আর ওই কারণেই আমরা লোকের হেল্প করে থাকি, সবার হেল্প করে থাকি, যাই হোক যাই হয়ে যাক, ভগবান তো আছে, উনি যখন মাথার উপর আছে আমরা মনে করি যে যা হওয়ার হয়ে যাক, আমরা আছি সবসময়। একদম না, অবশ্যই এটা মানে দেখুন, কারু ভালো করছেন তো ভালোই, আজকের ডেটে দাঁড়িয়ে আছে, ভগবানকে যেরকম আমরা বিশ্বাস করি, এই এনার্জিকে আমরা বিশ্বাস করি অবশ্যই। কারু প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটেই, কেউ ইগনোর করে, কেউ মানে করে না, কেউ সেটাকে মানে ভালো করে বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে, আর কেউ দূর এমনি হচ্ছে বলে। আমার পার্সোনাল লাইফেও এরকম অনেক ইনসিডেন্ট আছে, যেটার জন্য বলতে পারো আমার এই লাইনে আরো ইন্টারেস্ট ছিল আগে। আমার উপরেও কিছু কালা জাদু বা যেটাকে লোকে বলে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আর আমি বলতে পারো একটা সময় 2012-13 এই সময়টা আমি পুরোপুরি নাস্তিক ছিলাম, না আমি ভগবান মানতাম, না আমি এনটিটি মানতাম, আর তখন তো এনটিটি জানতাম না, ভূত বলতাম, তো ভূত প্রেত এসব, তো এগুলো মানতাম না। আর যখন আমার সঙ্গে ইনসিডেন্ট গুলো হলো, আর সেখানেও আমার মায়ের হাত অনেকটাই বড়, উনি ছিলেন বলে হয়তো আমি আজকে বেঁচে আছি, এরকম তোমাদের সামনে সবাই বসে আছে। তো তখন থেকে আমার এই লাইনটার উপরে ইন্টারেস্ট। ওই জন্য তো বলা হয় না যে সবথেকে বড় নাস্তিক সেই সবথেকে বড় আস্তিক। একদম ঠিক, কারণ সে যতক্ষণ না নিজে চোখে দেখবে সে বিশ্বাস করবে না, নিজের সাথে হয়েছে সেজন্য বিশ্বাস করতে বাধ্য। একদম মানে আজকের ডেটে সত্যি কথা বলতে গেলে, আগে যেরকম ঝগড়া ঝামেলা হলে এই মার্ডার করছে এই করছে, এখন এসব হয় না, এখন সবাই তন্ত্র করে। তন্ত্র মানে এটা যে কি ভয়ানক জিনিস, এটাতে না আপনার কোনো রকম কেউ আপনাকে ধরতে পারবে, আইনগত কোনো স্টেপ হবে না, একদম মানে কি অদ্ভুত একটা জিনিস না। মানে আমরা আজকে যত উন্নত হচ্ছি, আমার তো মনে হয় আমরা পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি আমরা, তাই না? এটা কিসের উন্নতি যে আমরা এই তন্ত্র দিয়ে কারো ক্ষতি করছি, কি মেন্টালিটি? তাও এগুলোকে এখন লোকে বিশ্বাস করছে না, যতক্ষণ না এগুলো ফেস করছে, সত্যি বিশ্বাস করছে না। যতক্ষণ ফেস করছে, মানে এটা তোমার পডকাস্ট থ্রু দিয়ে আমি বলতে চাই সবাইকে, ছোটখাটো যখন সিমটম তোমরা দেখতে পাবে না, তখনই ওটাকে চেষ্টা করো
আগে ডাক্তারের কাছে যাও, হুম। সায়েন্সের থ্রুয়ে যাও, ডাক্তার কি বলে দেখো। যদি মনে করো যে ডাক্তারের রিপোর্ট সব নর্মাল, বাট আমার এই কিছু কিছু প্রবলেম আসছে, কিছু কিছু সিমটম আমার দেখা দিচ্ছে, তো অবশ্যই কোনো জেনুইন পার্সনের কাছে যাও যে তোমার এই সলিউশন দিতে পারবে। এটা খুব মানে নেগলেক্ট করার জিনিস নয় এগুলো। না, সত্যি নেগলেক্ট করার একদম, জিনিস নয় কিন্তু। একদম। আর অনেকের মধ্যে এই যে আপনি বললেন আপনি জিয়া, অনেকের মধ্যে কিন্তু এই পাওয়ার থাকে দেখার, একদম। ইনটুইশন পাওয়ার থাকে, একদম। বুঝতে পারার, এন্টিটি বোঝার হুম, শক্তি হুম, থাকে। হুম। এটা মানে ও হয়তো ওর অনুভূতিটা প্রকাশ করতে পারবে না, বাট যে ফিল বোঝাবে, করে সে বুঝে, বোঝাবে, একদম। ভালোভাবেই বোঝে। সত্যি এই ঘটনাটা সত্যি মানে ভয়েরই ঘটনা। একদম। যদিও আরো অনেক ঘটনা শুনবো অনেক আছে। আগামী দিনে, আর ভিডিও ক্লিপস গুলো আমি নিশ্চয়ই পাবো একদম, রাজেন্দার কাছ দিয়ে দেবো। থেকে, সেগুলো নিশ্চয়ই অ্যাড করব। কোথা থেকে শুনছেন একটু জানাবেন সবাই, আর খুব তাড়াতাড়ি আবার রাজেন্দাকে নিয়ে আসবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ। নমস্কার। সত্যটা ভয়ঙ্কর।